জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব পশ্চিমবাংলা সারস্বত আশ্রমের ইতিবৃত্ত গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের নিকট মাতা ঠাকুরানীর প্রার্থনা। আমার দীক্ষাগুরু খড়কুশমাই চৌধুরী বাড়িতে আসিয়াছেন শুনিয়া বৃদ্ধা মাতা ঠাকুরানী আমাকে সংসারী করিবার উদ্দেশ্য লইয়া ঠাকুরের নিকট আসিলেন। ঠাকুরকে দর্শন ও প্রণামান্তে মাতৃদেবী প্রার্থনা শুনে বলিতে লাগিলেন, চণ্ডী আমার ছোট ছেলে, সে সংসার করতে চায় না, আপনি তাকে আদেশ করুন যাতে সে সংসার করে। তদুত্তরে ঠাকুর মহারাজ বলিলেন, তোমার চণ্ডী এখন আমার শিষ্য, সে যদি সংসার করে তাহলে তাকে সংসারীর কর্তব্য হিসেবে পথ দেখিয়ে দিব, আর যদি সংসার না করে সাধু হয় তবে আমি তাকে সাধুর কর্তব্য হিসাবে পথ দেখিয়ে দেব। আমি গুরু হয়ে তাকে তো কোনো আদেশ করতে পারবো না। তোমার 4 ছেলে যখন সংসারী হয়েছে তখন একজন না হয় সাধুই হলো, তাতে আর দোষ কী? বংশে একজন সাধু হলে ঊর্ধ্বতন 7 পুরুষ এবং অধস্তন 7 পুরুষ আনন্দে নাচতে থাকে। চণ্ডী সাধুই হোক না, তাতে তোমার আপত্তি কেন? ঠাকুরের মুখের কথা শুনিয়া মাতা ঠাকুরানী বলিলেন, সাধু হলে কখন কোথায় চলে যাবে, মরণ সময় আর দেখতে পাবো না। তবে সে যদি সাধুই হয় তাহলে আপনি তাকে আদেশ করুন, আমার মরণ না হওয়া পর্যন্ত যেন আমাকে কাঁদিয়ে কোথাও না যায়। মাতা ঠাকুরানীর শেষ প্রার্থনা শুনিয়া ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, আচ্ছা তাই হবে, সে যাতে এখন এখানেই থাকে সেই ব্যবস্থাই করে দিব। আমি মাতা ঠাকুরানীর দীক্ষার কথা বলিলাম। ঠাকুর বলিলেন, এই বৃদ্ধ বয়সে দীক্ষার আর দরকার হবে না, তবে তিনি তাহার জন্য যা ব্যবস্থা হয় করিবেন বলিয়া আশ্বাস দিলেন। মাতা ঠাকুরানীর প্রার্থনাতেই হোক বা ঠাকুরের ইচ্ছাতেই হোক, পশ্চিমবাংলা সারস্বত আশ্রমের সূচনা হইতে অদ্যাবধি সারা জীবনই এই আশ্রমে অতিবাহিত করিতে হইয়াছে। 1352 সালের আষাঢ় মাসে শ্রীমৎ মহন্ত মহারাজের আদেশক্রমে যদিও আমাকে 3 জন সহকর্মী সেবক সহ আসাম মঠে যাইতে হইয়াছিল, কিন্তু ঘটনাচক্রেই হোক বা ঠাকুরের ইচ্ছাতেই হোক আমাদিগকে 2 সপ্তাহের মধ্যে প্রত্যাবর্তন করিতে হইয়াছিল। কাজেই 1332 সালের চৈত্র মাসে সংসার আশ্রম হইতে আসিয়া দীর্ঘ 40 বৎসরাধিককাল এই আশ্রমে সেবক রূপে পড়িয়া রহিয়াছি। তাহার অভিলষিত মহান উদ্দেশ্য সাধনে বিশেষ কিছু অগ্রসর হইতে পারিয়াছি বলিয়া মনে হয় না। তবে তিনি আশা দিয়ে গিয়াছেন, তোরা বাতি জ্বালিয়ে রাখ, একদিন কাজের লোক আসবে। সদ্গুরুর এই আশার বাণী আমাদের একমাত্র সম্বল। শ্রীগুরুর শুভ ইচ্ছায় জয়যুক্ত হোক। আশ্রমের জায়গা দর্শনের পর ঠাকুরের অভিমত প্রকাশ। উক্ত দিবস অপরাহ্নে রৌদ্রের তাপ কমিলে ঠাকুর মহারাজকে পালকিযোগে চৌধুরী আইমার আমবাগানের পার্শ্বস্থ তালবৃক্ষ পরিবেষ্টিত সমচতুষ্কোণ বিশিষ্ট আমাদের পরিকল্পিত স্থানটিতে নিয়ে যাওয়া হইল। সূর্যদেব তখন অস্তমিত প্রায়। বসন্তকালীন সন্ধ্যা সমীরণ মৃদু মৃদু বহিতেছে। পার্শ্বস্থ শাল জঙ্গলের শাল পুষ্পের সুমধুর গন্ধে সকলের মনে প্রাণে বেশ একটা আনন্দের সঞ্চার হইতেছে। এমন সময় শ্রী শ্রী ঠাকুর মহারাজ পালকি হইতে অবতরণ করিয়া চারিদিকের দৃশ্য একবার অবলোকন করিলেন। আমরাও যে কয়জন তাহার সমবিব্যবহারে আসিয়াছিলাম সকলেই তাহাকে পরিবেষ্টন করিয়া দাঁড়াইয়া রহিলাম এবং সকলেই তাহার মুখের দিকে চাহিয়া স্থানটি অনুমোদনের অপেক্ষায় রহিলাম। এমন সময় শ্রী শ্রী ঠাকুর বলিলেন, আচ্ছা এখানে আশ্রম করতে পারো, আমার আপত্তি নাই। তোমরা আশ্রম করলে যতদিন আমার সামর্থ্য থাকবে ততদিন আমি বৎসরে একবার করে আসবার চেষ্টা করব। অতঃপর তিনি স্থানটিতে জলের সুব্যবস্থাদি সম্বন্ধে কয়েকটি প্রশ্ন করিলেন। তদুত্তরে কূপ খননের কথা এবং অদূরে একটি বাঁধের কথা জানানো হইল। অতঃপর এক ব্যক্তি ঠাকুরকে শাল ফুলের একটি গুচ্ছ প্রদান করিলেন। ঠাকুর পালকিতে উঠিয়া বসিলেন এবং আমরা জয়গুরু ধ্বনি দিয়া পুনর খড়কুসমা অভিমুখে চলিতে লাগিলাম। বর্তমানে যে স্থানে আশ্রমটি স্থাপিত হইয়াছে এই স্থানের ওপর দিয়ে ঠাকুরের পালকি যাওয়া আসা করিয়াছিল। এই জায়গাটিও উক্ত চৌধুরী বাবুদের। ঠাকুর জায়গা দেখিয়ে যাইবার পর কয়েকটি আপত্তিকর কারণে পূর্বানুমোদিত স্থানটির পরিবর্তে এই স্থানটিতে আশ্রম স্থাপনের জন্য ঠাকুরের নিকট অনুমতি চাওয়া হয় এবং তিনিও আমাদের প্রার্থনায় অনুমতি প্রদান করেন। এখান হইতে পরদিন ঠাকুরের বাঁকুড়া রওনা হইবার কথা। তদনুসারেই ব্যবস্থাদি হইতে লাগিল। ঠাকুরের বাঁকুড়া গমন। পরদিন দুপুরের গাড়িতে ঠাকুরের বাঁকুড়া যাইবার কথা। তাই সকালের দিকে ভক্তদের যাহাকে যাহা বলিবার বলিয়া দিলেন। বিশেষ করিয়া প্রভাকর বাবু, যোগেন্দ্রনাথ বাবু ও রাখাল রাজবাবু প্রভৃতিকে বলিলেন, দেখো এবারে বগুড়া আশ্রমে ভক্ত সম্মেলনী উৎসব, তোমরা যে কয়জন পারো ভক্ত সম্মেলনী উৎসবে যোগদান করবা। 2-1 বার ভক্ত সম্মেলনী উৎসবে যোগদান না করলে
তোমরা আমার আদর্শ উদ্দেশ্য সম্বন্ধে কিছুই ধারণা করতে পারবে না। তাই তোমাদের কয়েকজনকে বিশেষভাবে যোগদান করতে বলছি। যোগেন্দ্রনাথবাবু ও রাখাল রাজবাবু ঠাকুরের নিকট ভক্ত সম্মেলনীতে যোগদানের ইচ্ছা জ্ঞাপন করিলেন। অবশেষে ঠাকুর বলিলেন, এখন হতে এই কথাটা স্মরণ করে চলবে, যেন তোমাদের কর্মের দ্বারা আমার দুর্নাম না হয়। এই সব উপদেশ দেওয়ার পর স্নানাহারাদি সমাপন করিয়া ঠাকুর মহারাজ পালকিতে গড়বেতা স্টেশনে রওনা হইলেন। আমি ও শ্রীমৎ অশ্বিনী ব্রহ্মচারী ঠাকুরের জিনিসপত্রাদি সহ বউগাড়িতে রওনা হইলাম। গড়বেতা স্টেশনে গিয়া ঠাকুর মহারাজকে সেকেন্ড ক্লাসে উঠাইয়া দিয়া আমরা থার্ড ক্লাসের কামরাতে উঠিয়া বাঁকুড়া রওনা হইলাম। গোমগামী গাড়িটি বেলা প্রায় 4টার সময় বাঁকুড়া পৌঁছিল। শ্রী প্রফুল্ল কুমার ঘোষ জেলা ম্যাজিস্ট্রেটের ট্যাক্সি স্টেশনে উপস্থিত ছিল। ঠাকুরকে ট্যাক্সিতে এবং আমরা ঘোড়ার গাড়িতে করিয়া সাবজজ শ্রী নলিনীকান্ত বন্দ্যোপাধ্যায়ের বাসাবাড়িতে গিয়া পৌঁছিলাম। নলিনীকান্তবাবু দোতলার উপরেই ঠাকুরের থাকিবার স্থান করিয়া দিলেন। তৎপূর্বেই বর্ধমান জেলার উচ্চালন হইতে ডাক্তার গোপালচন্দ্র চট্টোপাধ্যায় ও শ্রী পশুপতি দত্ত এবং মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার খাঞ্জা মনোহরপুর হইতে শ্রী শম্ভুনাথ দাস লাল শ্রী শ্রী ঠাকুরকে তাহাদের ওখানে লইয়া যাইবার জন্য আগমন করিয়াছিলেন। নলিনীকান্তবাবু বয়োবৃদ্ধ ব্যক্তি, তাহার প্রাণখোলা হাসি ও সরল উদার ভাব, কোথাও একটু সংকোচ বা সংকীর্ণতার লেশমাত্র নাই। অবারিত দ্বার, যাহার যখন খুশি আসিতেছে যাইতেছে, সকলের সহিতই নলিনীকান্তবাবুর কোলাকুলি ও হাসি মুখে আদর আপ্যায়ন, যেন তিনি আমাদিগকে কত আপনজন হিসাবে পাইয়া ধন্য হইয়াছেন। অন্য ব্যক্তিরাও যাহারা ঠাকুর মহারাজের দর্শনে আসিতেছেন, তাহাদেরও আদর অভ্যর্থনার ত্রুটি নাই। নলিনীকান্তবাবু বেলা 10টায় কোর্টে যান ও 4টায় বাসায় ফিরিয়া আসেন। ফিরিয়া আসিয়া আমাদের সহিত এবং ঠাকুরের সহিত আলাপ আলোচনায় ব্যাপৃত হন। নলিনীকান্তবাবুর পত্নী ও বয়স্ক মেয়েরা ওই একই বাসাতে থাকেন, কিন্তু কোনরূপ সংকোচ বা দ্বিধাবোধ নাই। কে ভালো তামাক সাজতে পারে, ঠাকুরের মুখে এই প্রশংসাবাদ শুনিবার জন্য গুরুভ্রাতা গোপালচন্দ্র চট্টোপাধ্যায় ও শম্ভুনাথ দাসলাল উভয়ে ঠাকুরের তামাক দিবার প্রতিযোগিতা করিতে থাকেন। আবার ঠাকুর মহারাজ উঠিয়া গেলে গোপালদা শম্ভুদাকে বলেন, শম্ভু, ঠাকুর আমাকে বলিয়াছেন তুমিও একটা ছোটোখাটো পরমহংস হয়ে যাবি, অতএব এখন বড় পরমহংস উঠিয়া গিয়াছেন, এই ছোট পরমহংসকে তামাক দাও, ইত্যাদি ইত্যাদি নানারূপ রহস্য করিতে থাকেন। একদিন নলিনীকান্তবাবু ঠাকুরকে তাহার প্রিয় খাদ্য মুগ সিদ্ধ ও মুড়ির ভোগ দিতে চাইলেন। ঠাকুর কোনো আপত্তি না করায় নলিনীকান্তবাবু বেশ ভালোভাবে মুগ সিদ্ধ করিয়া ও মুড়িতে ঘৃত মাখাইয়া ঠাকুরকে ভোগ দিলেন। ঠাকুর কিছু গ্রহণ করিলে প্রসাদী মুড়ি সকলকে বিতরণ করা হইল। এইভাবে 2-1 দিন নলিনীকান্তবাবুর বাসায় কাটিয়া গেল এবং উহাদের অভিষেক দীক্ষাদি হইয়া গেল। পরদিন ম্যাজিস্ট্রেট শ্রী প্রফুল্ল কুমার ঘোষের বাসায় শ্রী শ্রী ঠাকুরও আমরা আহুত হইলাম। সকালের দিকে একটি ট্যাক্সি আসিয়া ঠাকুরকে ও শ্রীমৎ অশ্বিনী ব্রহ্মচারীকে লইয়া গেল এবং আমাদের জন্য ঘোড়ার গাড়ি আসিল। আমরা সকলে স্নানাদি সমাপন করিয়া প্রফুল্লবাবুর বাসায় গেলাম। সেখানে গিয়ে আমরা নীরবে থাকিতে বাধ্য হইলাম, কারণ সেখানে হই হল্লা নাই। দিনরাত সঙ্গীনধারী পুলিশ পাহারা মোতায়েন রহিয়াছে। ঠাকুরকে ভিতর বাড়িতে লইয়া গেল, আমরা বহির্বাটিতে চুপচাপ বসিয়া রহিলাম। প্রফুল্লবাবু ও তার স্ত্রী এই 2 জনের মধ্যে একজন শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত এবং অপরজন শ্রীমৎ ভোলানন্দগিরি মহারাজের দীক্ষিত শিষ্য। মন্ত্র সমস্যা সমাধানের জন্যই ঠাকুরের আগমন। ঠাকুর তাহাদের মন্ত্রের সমাধান করিয়া দিয়া উভয়কে একই মন্ত্রে দীক্ষিত করিলেন। বিচার বিভাগ ও শাসন বিভাগের পার্থক্য। ম্যাজিস্ট্রেট শ্রী প্রফুল্ল কুমার ঘোষের বাড়িতে মাধ্যাহ্নিক আহারাদি সম্পন্ন হইল। আহারের আয়োজন বহুবিধ ব্যঞ্জনাদি যোগে বিরাটভাবেই হইয়াছিল, কিন্তু নলিনীকান্তবাবুর বাড়ির মতো তাহা প্রেম মিশ্রিত ছিল না। আহারান্তে বিশ্রামের পর ঠাকুর আমাদিগকে জিজ্ঞাসা করিলেন, কি এখানে কেমন লাগছে? গোপাল দাদা বলিলেন, না ঠাকুর, আমাদের এখানে মোটেই ভালো লাগছে না, আপনি থাকুন, আমরা বিকালে চলে যাব। ঠাকুর বলিলেন, নলিনীকান্তবাবু হলেন বিচার বিভাগের লোক আর ইনি হলেন শাসন বিভাগের লোক, তফাৎ তো একটু হবেই। তোরা যদি না থাকিস আমি আর কি করে থাকব? আমিও তোদের সঙ্গে চলে যাব। ভূত না থাকলে ভূতনাথ থাকবে কি করে বল? বৈকালীন আমরা ঘোড়ার গাড়ি যোগে ও শ্রী শ্রী ঠাকুর ট্যাক্সি যোগে নলিনীকান্তবাবুর বাড়িতে আসিয়া পৌঁছিলাম। রাত্রিতে আবার নলিনীকান্তবাবুর বাড়িতে আনন্দ উল্লাস আরম্ভ হইল। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু,
জয় গুরু।